রাজ্যে নতুন বিজেপি সরকার গঠিত হওয়ার পর লক্ষ্মীর ভাণ্ডার বদলে যাচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডারে। এটা নতুন কোনো তথ্য নয়। আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রেস কনফারেন্স করলেন নবান্নে এবং আনুষ্ঠানিকভাবে এই অন্নপূর্ণা যোজনার যে ফর্ম সেটা রিলিজ করলেন। অর্থাৎ আজ থেকে অনলাইনে পাওয়া যাবে, অফলাইনেও এই ফর্ম মিলবে। 1 জুন থেকে তার এনরোলমেন্ট শুরু হবে। আগামী 3 মাস চলবে অন্নপূর্ণা ভাণ্ডার ফর্ম ফিল আপের কাজ। 1,500 টাকা ছিল লক্ষ্মীর ভাণ্ডার, অন্নপূর্ণা ভাণ্ডারে মিলবে, অন্নপূর্ণা যোজনায় মিলবে 3,000 টাকা। এবং এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরবো এক্সক্লুসিভ সেই ফর্ম, অন্নপূর্ণা যোজনার ফর্ম কেমন হতে চলেছে, কি থাকছে তার বিশদে, তার ভেতরে ডিটেলস কি থাকছে। এই হচ্ছে তার এক্সক্লুসিভ ফর্ম, অন্নপূর্ণা যোজনার ফর্ম দ্য ওয়ালের হাতে। এবং খুব একটা ইম্পর্টেন্ট বিষয় রয়েছে, শুধুমাত্র এটা ফর্ম ফিল আপ নয়, তার সঙ্গে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় রয়েছে, আমরা কথা বলবো। আমার সঙ্গে রয়েছেন দ্য ওয়ালের সাংবাদিক সঞ্জু সুর। সঞ্জু, দেখো এই যে ফর্মটা দেখতে পাচ্ছি আমরা, এই ফর্মটা নিছক একটা ফর্ম নয় যেখানে যে আমরা ফিল আপ করলাম তার বাবা মায়ের নাম, তার পরিবারের প্রধানের নাম ইত্যাদি, শুধু তাই নয়, এটা কিন্তু অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। এবং মুখ্যমন্ত্রী বলেছেন আজ যে এটা পারিবারিক তথ্য সংগ্রহের একটা ডেটা, মানে প্রতিকটা ফ্যামিলির একটা ডেটাবেস, সেটা কিন্তু সরকার এই ফর্মের মাধ্যমে তুলে নিচ্ছে, যাতে পরবর্তী সময় অন্য কোনো প্রকল্প বা বিভিন্ন কাজের জন্য সেই পরিবারের যা কিছু ইনফরমেশন দরকার, নথি দরকার, সেটা সরকারের কাছে থাকে। তো খুব ইম্পর্টেন্ট তো মনে হচ্ছে। অবশ্যই দেখো, লক্ষ্মীর ভান্ডারের মাধ্যমে রাজ্য সরকারের কাছে একটা ডেটা কিন্তু এই মুহূর্তে রয়েছে। লক্ষ্মীর ভান্ডার কারা প্রাপক সেই ডেটাটা রয়েছে রাজ্যের কাছে। স্বাস্থ্যসাথী প্রকল্পের ক্ষেত্রে আমরা জানি যে বাড়ির মহিলাদেরকেই প্রধান হিসেবে রাখা, তাদের নামে কার্ড করা, সেইগুলো রয়েছে। ফলে একটা স্ট্যান্ড বাই ডেটা রাজ্য সরকারের কাছে থাকলেও অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে রাজ্য সরকার, বর্তমান বিজেপি রাজ্য সরকার, তারা যে প্রসেসটাকে ফলো করতে চাইছে, সেখানে যেমন আজকে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তিনি বলেওছেন যে যারা ট্যাক্স দিচ্ছে, ট্যাক্স পেয়ার আয়কর যারা মহিলা, তারা এই বাইরে থাকবেন। কিন্তু লক্ষ্মীর ভান্ডারে কিছু না, সবাইকে দেওয়া হতো। এটা এই সরকারের সবচেয়ে বড় সিদ্ধান্ত। এই কারণে বলছি যে দেখো, যার মাসিক 50,000 টাকা রোজগার, সেও অনেক সময় দেখা গেছে যে লক্ষ্মীর ভান্ডারের ফর্ম নিয়ে বসে রয়েছে। পুরুষরাও পেয়েছেন আজকে যা দেখলাম। হ্যাঁ, আজকে তো দেখার মতো যে পুরুষ সেও লক্ষ্মীর ভান্ডারের ফর্ম পাচ্ছে। তো এগুলো কেন হবে? মানে তেলা মাথায় তেল দেওয়াটা বিজেপি সরকার চাইছে না। তারা চাইছে যে যারা প্রকৃত, যাদের দরকার প্রয়োজন, যে কারণে টাকাটা এতটা বাড়ানো হয়েছে, ডাবল করে দেওয়া হয়েছে, 1,500-এর জায়গায় 3,000 করে দেওয়া হয়েছে। এবং সেক্ষেত্রে প্রকৃত যাদের দরকার আছে তারাই পাক। এবং যে কারণে এই যে ট্যাক্সেবল উমেন যারা থাকছেন, তাদেরকে এর বাইরে করে দেওয়া হয়েছে। এটা খুবই সদর্থক ভূমিকা বলা যায়। কিন্তু এই যে তুমি যেটা বললে যে পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম, এর মাধ্যমে সরকারের কাছে সম্পূর্ণ তথ্য চলে আসবে। দেখো, 2,20,30,00,000 মতো লক্ষ্মীর ভান্ডার পেত, তার মধ্যে SIR এর কারণে প্রায় 5.5 লাখ বাদ গেছে, সব মিলিয়ে প্রায় 1,30,000 মতো বাদ যাবে। ভোটার তালিকায় যাদের নাম নেই তারা কেউ কিন্তু থাকছে না, নতুনভাবে অন্নপূর্ণা যোজনায় থাকবে না। কিন্তু SIR এ যাদের নাম বাদ গেছে, কিন্তু যারা হচ্ছে যে ট্রাইব্যুনালের জন্য অ্যাপ্লাই করেছেন, তাদের নামটা থাকছে, তারা থাকবে। আর আমি যদি ধরে নিই যে ট্যাক্সেবল উমেন যারা আছেন, তাদের সংখ্যাটাও কিছুটা বাদ যাবে। তো কম বেশি 1,90,00,000 কি 2 কোটি এরকম কাছাকাছি একটা মানুষ বা একটা সংখ্যা, সেই সংখ্যাটা দাঁড়াবে। এই সংখ্যাটা যেটা দাঁড়াবে, তাদের পারিবারিক অবস্থান কি, তাদের পরিবারে কতজন আছে, তারা কতজন রোজগেরে, কতজন ট্যাক্সেবল, মানে পরিবারের অন্যান্য যারা আছে, সেই সমস্ত তথ্যটা এর মাধ্যমে সংগ্রহ করার একটা প্রচেষ্টা। যে কারণে একটা 12 পাতার আমাদের সাংবাদিক রফিকুল জমাদার, তিনি এই খবরটা আজকে ব্রেক করেছেন যে ঠিক ফর্মটা কি। দেখো, রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী তিনি সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিচ্ছেন যে এই ফর্মের কাজ শুরু হয়ে গেল, তিনি ওপেন করছেন। কিন্তু ফর্মটা আমরা বিগত বেশ কিছুদিন ধরে সামাজিক মাধ্যমে, সোশ্যাল মিডিয়াতে প্রচুর অন্নপূর্ণা যোজনার ফর্ম দেখেছি, প্রচুর। মানে যে পেরেছে সে একটা করে, এই দেখুন এইটাই হচ্ছে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম, অন্নপূর্ণা যোজনার ফর্ম, এইটাই ফিল আপ করতে হবে, এই তথ্য চাইছে। কিন্তু অরিজিনাল সরকারের যে ফর্মটা, সেটা তুমি যেটা দেখালে, এই ফর্মটা তুমি দেখো, একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যিনি অ্যাপ্লিক্যান্ট হবেন, তার যেমন তার জন্ম তারিখ ইত্যাদি যেগুলো থাকে কোনো একটা ফর্মে, ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি, তার পাশাপাশি সদস্য 2, সদস্য 3, সদস্য 4, তাদের প্রত্যেকের, মানে পরিবারের বাকিদের, তাদের আধার নম্বর থেকে শুরু করে জন্ম তারিখ,
তার পরিবারের প্রধানের সঙ্গে তার কি রিলেশনশিপ ইত্যাদি শুধু নয়, তাদের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টও নেওয়া হচ্ছে। মানে পরিবারের যে মহিলা অন্নপূর্ণা ভান্ডারের জন্য অ্যাপ্লাই করবেন, তার হাজবেন্ড বলো, তার পরিবারে যারা বাকি সদস্য, তাদেরও কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে সমস্ত তথ্য, কিন্তু প্রতি পরিবারের সমস্ত তথ্য এই অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপের মাধ্যমে কিন্তু সরকারের কাছে নথিভুক্ত হয়ে যাবে। এটা সরকার যেটা বলছে ডিবিটির জন্য, মানে ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার, একদম। কিন্তু এখানে একটা সমালোচনার জায়গাও তৈরি হয়ে গেছে। ইতিমধ্যেই বিরোধী দলগুলো খুব স্বাভাবিকভাবে বিরোধী দলগুলো সমালোচনা করবে, গঠনমূলক হোক বা যাই হোক। তাদের বক্তব্য যে আমি যে ব্যক্তিকে টাকাটা দিচ্ছি বা সরকার যে ব্যক্তিকে টাকা দিচ্ছে, যে মহিলাকে টাকা দিচ্ছে, তার ব্যাংকের তথ্য নিচ্ছে, ঠিক আছে, বাকিদের তথ্য কেন নিচ্ছে? এই যে বাকিদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য নেওয়া প্রত্যেকের, কোন বিধানসভা ক্ষেত্র থেকে শুরু করে হাজবেন্ডের তথ্য বা তার বাবার তথ্য, সেটা তথ্য কেন প্রয়োজন হবে সরকারের? এবং দেখো বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 জন বা তার, এটা তো আবাস যোজনার ফর্ম নয় না, এটা কিন্তু অন্নপূর্ণা যোজনার ফর্ম। সেখানে দেখো কটি যানবাহন রয়েছে, পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ কত, মানে প্রতি পরিবারের সামগ্রিক নথি প্রতি সদস্যের কিন্তু। এই যে আয়ুষ্মান ভারত প্রকল্প আছে না কেন্দ্রীয় সরকারের, আয়ুষ্মান ভারত প্রকল্পেও কিন্তু অনেকটাই এই ধরনের ফর্ম হয়। তোমাকে আয়ুষ্মান ভারত আমাদের রাজ্যে চালু হতে চলেছে, নীতিগত সিদ্ধান্ত হয়েছে নতুন মন্ত্রিসভার। ফলে আয়ুষ্মান ভারতের ক্ষেত্রে যে ফর্ম ফিল আপ করতে গেলে যে প্রসেসগুলো আছে, আমার এটা দেখে অনেকটাই মনে হচ্ছে যে সেই ধরনেরই একটা ফর্ম করা হচ্ছে, যে পরিবারের যতজন সদস্য আছেন সকলের যার যার ব্যাংক অ্যাকাউন্ট আছে। এখন ধরো কেউ যদি কোনো ব্যাংক অ্যাকাউন্ট ইচ্ছাকৃতভাবে না দেয়, তাহলে কি হবে? এটা আমার মনে হয় চেক অ্যান্ড ব্যালেন্স কিছু একটা করবে। দেখো তুমি আরেকটা দেখো সঞ্জু, আরেকটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পরিবারের বাকি সদস্যদের বিমার অঙ্ক, প্রিমিয়াম কত দিতে হয় যদি বেসরকারি কোনো বিমা করতে হয়, সেই ডিটেলসগুলো কিন্তু সরকার এর মাধ্যমে নিচ্ছেন। পরিবার ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বিমা আছে কিনা, স্বাস্থ্য বিমা, কর্মসংস্থান, কে কোথায় চাকরি করে বা কিছু, বা কেউ কোনো জনপ্রতিনিধি কিনা ইত্যাদি। আমি 7 নম্বর পেজে একটা দেখছি যে কোন সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন, পরিবারের সদস্যদের প্যান কার্ড থাকলে, আচ্ছা প্যান কার্ড থাকলে সেই প্যান কার্ডের নাম্বার দিতে হবে, মানে একেবারে ডিটেলস, কর্মসংস্থানের ধরন কি 8 নম্বর পেজে আছে, পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক পরিবারের কেউ যদি অন্নপূর্ণা যোজনার জন্য এলিজিবল হয়, তারা যখন ফর্মটা ফিল আপ করবেন, তখন কিন্তু আমাদের তথ্য আর কি, পরিবারের মোট বার্ষিক আয়, যেটা 9 নম্বর পেজে আছে, পরিবারের মোট বার্ষিক আয়। এবং এই 9 নম্বর পেজেই আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আছে, দেখো সিএএ আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে, মানে তোমার কাছে এই অন্নপূর্ণা যোজনার যে ফর্ম, সেই ফর্মের মাধ্যমেই সরকার কিন্তু জেনে নিচ্ছে যে সিএএ তে তুমি আবেদন করেছো, কেউ সিএএ তে আবেদন করার ক্যান্ডিডেট আছে কিনা সেটাও কিন্তু এখান থেকে এই অন্নপূর্ণা যোজনার ফর্ম একটা স্বয়ংসম্পূর্ণ ফর্ম, যার মাধ্যমে সমস্ত কিছু যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পগুলোর সঙ্গে ওরা অ্যাড করে দিতে পারে একেবারে। ইভেন তুমি দেখো 10 নম্বর পাতায় দেখো তুমি, সামাজিক মর্যাদা নির্ভরশীল ব্যক্তিগণ বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ, যারা বাচ্চা শিশুদের তাদেরও বিবরণ কিন্তু এখানে সমস্ত কিছু কোন স্কুলে পড়ে, সরকার কি সরকারি বা বেসরকারি, সমস্ত কিছু। তুমি দেখো 11 নম্বর পেজে দেখো ডিবিটি পেনশন প্রকল্পের মতো সরকারি প্রকল্প পাচ্ছে কিনা। আচ্ছা, সেখানে আবার এটাও লেখা হয়েছে বাদ দেওয়া হলে তার কারণটাও দেখাতে হবে, যে কোনো যদি অফিসার সেটা কি কারণে বাদ দিয়েছেন, অন্যান্য কোনো প্রকল্পের সুবিধা পেয়ে থাকে কিনা। ফলে একটা জিনিস, এই যে 10-12 একটা ডিক্লারেশন রয়েছে যে সবকিছুই থাকে সেটা রয়েছে। তার মানে একটা স্বয়ংসম্পূর্ণ ফরম্যাট এই একটা ফর্মের মাধ্যমে সরকার করতে চাইছে, যাতে করে অন্যান্য এর পরবর্তী যে প্রকল্পগুলো আছে সেগুলোর কাজ অনেকটা এগিয়ে থাকবে। তুমি দেখো, তুমি একটা প্রশ্ন বলছিলে কিছুক্ষণ আগে যে একটা সমালোচনার জায়গা বিরোধীদের, যেটাই হোক, যে সমালোচনার জায়গা কিন্তু প্রথম দিন থেকেই শুরু হয়ে গেল। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, কারণ সাধারণ ব্যক্তিরা তারা মনে করবেন যে হ্যাঁ ঠিক আছে, আমি রাজ্য সরকারের কাছ থেকে একটা প্রকল্পের সুবিধা পাবো, আমার সমস্ত তথ্য আমি দেবো, কিন্তু কেন আমি আমার পরিবারের আমার ছেলে চাকরি করে, আমি হয়তো গৃহবধূ, শুধু তাই নয়, তোমার সন্তান কোন স্কুলে পড়ছে কি না, যাবতীয় ডিটেলস দিতে হবে। এটা যদি সরকার করে থাকে তাহলে অবশ্যই সেটা নিয়ে সমালোচনা হবে। এখন সরকার এই সব ক্ষেত্রে এগুলোকে নিয়ে কি তার উত্তর থাকবে, সেটাও ডেফিনেটলি আগামী দিনে আরো সামনে আসবে। কিন্তু সার্বিকভাবে বলা যায় যে এই যে টোটাল যে 12 পাতার একটা ফর্ম
অন্নপূর্ণা যোজনার জন্য সরকার আজকে সামনে নিয়ে আসলো, এইটার মাধ্যমে যে ঘোষণা, এটা যেমন একটা ইতিবাচক দিক যে সরকারের কাছে একটা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম হিসাবে এটা উঠে আসছে এবং পারিবারিক সমস্ত তথ্য সরকার পাবেন, থাকবে এবং সেই ডেটা থেকেই যাবতীয় পরিবারের এই পরিবারগুলো অন্য কোনো সরকারি প্রকল্পের ক্ষেত্রে কিন্তু পাশাপাশি সুবিধা হবে, কিন্তু পাশাপাশি একটা কিন্তু আমাদের সাংবাদিক সঞ্জু যেটা বলছিল যে একটা কিন্তু বিরোধিতার জায়গা থেকে বা কিছু একটা সমালোচনা বা একটা বিতর্কেরও জন্ম দিতে পারে যে কেন এই একটিমাত্র অন্নপূর্ণা যোজনার ফর্মে সম্পূর্ণভাবে গোটা পরিবারের সমস্ত কিছু সরকার দিতে হবে চাইছে। তোমাকে একটা জিনিস বলে রাখি যে বিগত সরকারের আমলে যখন স্বাস্থ্যসাথী কার্ড হয়েছিল, মাফ করবে, লক্ষ্মীর ভান্ডার হয়েছিল, সেই সময় আমরা দেখেছি পূর্বতন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একাধিকবার বিভিন্ন প্রকল্পের সূচনা করবার সময় তিনি বলতেন, আচ্ছা আমাদের কাছে তো একটা স্ট্যান্ড বাই ডাটা রয়েছে, যে ডেটাটা হচ্ছে লক্ষ্মীর ভান্ডারের জন্য, তাহলে আমরা সেটাকে কাজে লাগাতে পারি। ফলে আমার ধারণা যে এক্ষেত্রেও এই সরকার, বর্তমান সরকার, তারা এই ডেটাটা কালেকশন করার জন্যই বা কালেক্ট করার জন্যই হয়তো বা সমস্ত ডিটেলসটা একটা ফর্মের মাধ্যমে নিয়ে এসেছে। এবং আরেকটা হচ্ছে যে লক্ষ্মীর ভান্ডার বলো বা স্বাস্থ্যসাথী বলো, বিগত সরকারের আমলে এতটাই সেক্ষেত্রে দুর্নীতিরও অভিযোগ উঠেছে, যেগুলো আজকে মুখ্যমন্ত্রী কিছু দৃষ্টান্ত দেখাচ্ছিলেন, কিছু উদাহরণ, যে যাতে অন্য মানে যার সেটা ধারাই বাছাই করার ক্ষেত্রে যাতে স্বচ্ছতার মাধ্যমে, মুখ্যমন্ত্রী বারবার বলছিলেন যে স্বচ্ছতার মাধ্যমে যাতে প্রত্যেককে প্রাপকরা যাতে সেইটা পান সেদিকেও নজর দেবে। সেটার জন্য কিন্তু এই অন্নপূর্ণা যোজনার এই ফর্মটা কিন্তু সেই কারণে এত স্বয়ংসম্পূর্ণ করা হয়েছে বা এত বেশি করা হয়েছে, এত কিছু তথ্য নেওয়া হচ্ছে, এটা হতে পারে। তবে আগামী দিনেই আমরা আরো বুঝতে পারবো যে এই ফর্মের মাধ্যমে অন্নপূর্ণা যোজনা প্রকল্প চালু হলে আগামী 3 মাস ফর্ম ফিল আপ করা যাবে। এই তথ্যটাও আমরা দিয়ে রাখি, আগামী 3 মাস অনলাইন অফলাইনে এই ফর্ম ফিল আপ করা যাবে। মুখ্যমন্ত্রী বারবার বলেছেন তাড়াহুড়োর কিছু নেই, যতদিন পর্যন্ত এনরোলমেন্ট হওয়ার পর সেটা অ্যাক্টিভ হয়ে যাবে, কার্যকরী হবে, ততদিন পর্যন্ত পাশাপাশি স্বাস্থ্যসাথী লক্ষ্মীর ভান্ডার চলবে। এটা এনরোলমেন্ট হয়ে গেলে, এটা চালু হয়ে গেলে, এটা অন হয়ে গেলে অটোমেটিকলি লক্ষ্মীর ভান্ডার অফ হয়ে যাবে। আরেকটা জিনিস বলে রাখি এখানে, যে 1 তারিখের মধ্যে ধরুন আপনার কাছে আপনার স্থানীয় বিধায়ক হোক বা যে কোনো কারণ, অফলাইন যেহেতু বলা আছে, আপনি ধরুন এই ফর্মটা পেয়ে গেছেন, পেয়ে ফিল আপ করে জমা দিয়ে দিয়েছেন, যেহেতু 1 তারিখ থেকে এটা এনরোলমেন্ট শুরু হচ্ছে, 1 তারিখের মধ্যে আপনার জমা পড়ে গেল, সমস্ত তথ্য ঠিক আছে, 2 তারিখ থেকেই কিন্তু ডিবিটির মাধ্যমে অ্যাকাউন্টে যাদের কনফার্মেশন পেয়ে যাবে তারা কিন্তু টাকা দেওয়ার যে নির্দিষ্ট ডেট, সেই ডেটের মধ্যে টাকা পেতে শুরু করে দেবেন। যদিও টাইমটা 90 দিন বলা হয়েছে, কারণ অনেকের হয়তো একটু সময় বেশি লাগতে পারে, অনেকের কম লাগতে পারে, কেউ অফলাইনে সুবিধা তার হয়তো হতে পারে, অনলাইনে হয়তো সে করতে পারছে না, সেই কারণে একটা 3 মাসের সময়। অফলাইনে যারা পারবেন না, সেটা ডিটেলসটা আমরা এই মুহূর্তে বলতে পারলাম না, সেক্ষেত্রেও কিন্তু একটা অপশন রাখা হচ্ছে বাড়ি গিয়ে ফিল আপ করাবার একটা অপশন, যেটা নিশ্চিতভাবেই খুব ভালো একটা বিষয় হতে পারে। আপাতত আজকে এই পর্যন্তই। সমস্ত খবরের জন্য চোখ রাখুন দ্য ওয়ালে।